আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে পাঠ্যকক্ষে রয়েছি আহমেদ মেহেদি হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। দেশ বদলাতে চাইলে পরিচালনা পদ্ধতি বদলাতে হবে, বিমস্টেক ইয়ং ফোরামের প্রধান উপদেষ্টা। সাইডলাইনে প্রফেসর ইউনূস নরেন্দ্র মোদীর বৈঠক শুক্রবার। বাংলাদেশ সহ ১৮০টি দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক আরোপ, তালিকায় নেই রাশিয়া, নর্থ কোরিয়া। কমানোর অনুরোধ করলে বাণিজ্য ঘাটতি মেটাতে হবে মন্তব্য। এবং বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরও ৩৭% শুল্ক আরোপ, তৈরি পোশাক রপ্তানিতে বড় চ্যালেঞ্জ মনে করেন অর্থনীতিবিদরা। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। দেশ বদলাতে চাইলে পরিচালনা পদ্ধতি বদলাতে হবে, একই নিয়মে সবসময় চলা যায় না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ব্যাংককে বিমস্টেক ইয়ং জেনারেশন ফোরামে প্রধান উপদেষ্টা বলেছেন, লোভ আমাদের ধ্বংস করেছে, বিশ্ব বাঁচাতে নতুন সভ্যতা দরকার। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে আগামীকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। চক্রমালিথা রিপোর্ট। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ব্যাংকক বিমানবন্দরে পৌঁছালে থাইল্যান্ডের মন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। বিকেলে বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরামের অনুষ্ঠানে বক্তৃতা করেন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস। সাবলীল বক্তব্যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা, সামাজিক ব্যবসা, 3.0 তত্ত্ব, বিশ্ব অর্থনীতি, তরুণদের উদ্যোক্তা হওয়ার গল্প শোনান তিনি। I said, whatever you try to do, don't try to do overnight, change the world. You cannot do that. If you want to change the world, you start with your village, you start with your neighborhood. If you are successful with your neighborhood, then you have a chance to go to the next step and the next step. রাষ্ট্র পরিচালনা নিয়েও কথা বলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। Things that happen, they don't have to happen, because I will come up with an idea which removes all this problem, and history will record that I made this thing, and as a result, world has changed, people's life has changed. So give people challenges, young people challenges. Young people love challenges. প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, আজকের তরুণ প্রজন্ম অনেক বেশি শক্তিশালী। The young generation today is you forget about the previous generation. Today's generation is so different. I keep mentioning to the young generation that you are the most powerful generation in the human history. শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। সম্মেলনের শেষ দিন থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছ থেকে বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যানের দায়িত্ব নেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। চক্রমালিথা, চ্যানেল আই। বিমস্টেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সন্ধ্যায় থাইল্যান্ডের ব্যাংককে একটি হোটেলে এই নৈশভোজ হয়। নৈশভোজের সময় প্রধান উপদেষ্টাকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তান সেনাওয়াত্রা অভ্যর্থনা জানান। এ সময় সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানরাও গ্রুপ ছবি তোলেন। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে দুদিনের সফরে ব্যাংককে অবস্থান করছেন ডক্টর ইউনূস। শুক্রবার বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে দায়িত্ব হস্তান্তর করবেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রকে আবারও পৃথিবীর সবচেয়ে সম্পদশালী এবং ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার মিশনে ট্রাম্প। আগের মেয়াদের ঘোষিত বাণিজ্য যুদ্ধের অসমাপ্ত কাজ শেষ করার উদ্যোগ নিয়েছেন তিনি। চীন, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত ও পাকিস্তান, এমনকি সবচেয়ে পরীক্ষিত মিত্র ইসরায়েল সহ 180টিরও বেশি দেশের ওপর বাণিজ্য শুল্ক বসিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যত কাছের বন্ধুই হোক না কেন, শুল্ক কমানোর অনুরোধ করতে হলে আগেই যুক্তরাষ্ট্রের উপর বসানো শুল্ক কমাতে হবে কিংবা বাণিজ্য ঘাটতি কমাতে হবে বলে সাফ জানিয়েছেন তিনি। রিজভিন আওয়াজের রিপোর্ট।
কথা রেখেছেন ট্রাম্প। নির্বাচনী প্রচারে একাধিকবার স্বাধীনতা দিবসের কথা বলে আসা ডোনাল্ড ট্রাম্প 2রা এপ্রিল অর্থনৈতিক মুক্তি এবং পুনরুজ্জীবনের ঘোষণা দিলেন। রেসিপ্রোকাল ট্যারিফ, তার ভাষায় কাইন্ড রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণার তালিকায় আছে বাংলাদেশের নামও। একজন খাঁটি জাতীয়তাবাদী নেতার মতো আমেরিকার লুণ্ঠিত গৌরব ফিরিয়ে আনার সব আয়োজন করা হয়েছে বললেন তিনি। We had an American dream that you don't hear so much about. You did 4 years ago. Our country and its taxpayers have been ripped off for more than 50 years, but it is not going to happen anymore. And we're going to take care of our people first, and I'm sorry to say that. প্রায় 1 ঘন্টার বক্তৃতায় বিশ্বের বড় বড় দেশগুলোকে লুটেরা এবং বাণিজ্য সন্ত্রাসী বলতে ভোলেননি ডোনাল্ড ট্রাম্প। For decades our country has been looted, pillaged, raped and plundered by nations near and far, both friend and foe alike. They manipulated their currencies, subsidized their exports, stole our intellectual property, imposed exorbitant VAT taxes to disadvantage our products. সব দেশের ওপর শুল্ক বসানোর ফলে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করতে বাধ্য হবে জায়ান্ট কোম্পানিগুলো। ফলে কর্মসংস্থান বাড়বে, এমনকি নাগরিকরা কম দামে পণ্য পাবেন আশাবাদী ট্রাম্প। Jobs and factories will come roaring back into our country, and you see it happening already. ক্ষমতা গ্রহণের পর তার নেওয়া উদ্যোগের ফলে $6 ট্রিলিয়ন বিনিয়োগ সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে রাশিয়া এবং উত্তর কোরিয়ার নাম নেই ট্রাম্পের নতুন শুল্কারোপের তালিকায়। Promises made, promises kept. রিজভিনা ওয়াজ, চ্যানেল আই। এদিকে বিদ্যমান 15% সঙ্গে ট্রাম্প প্রশাসনের আরোপ করা 37% যোগ হয়ে 52% শুল্ক যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির জন্য বড় চ্যালেঞ্জ মনে করেন অর্থনীতিবিদরা। তারা বলছেন এর ফলে সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় বাংলাদেশকে ট্রাম্পের শুল্ক যুদ্ধের লড়াইয়ে নামতে হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে দীর্ঘদিন গবেষণা করা বিশ্লেষকরা বলছেন জানুয়ারি-ফেব্রুয়ারি মাস থেকেই যুক্তরাষ্ট্রের শুল্ক বসানোর বিষয়টি নিয়ে কাজ করা উচিত ছিল। রিজভিনা ওয়াজের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় 2রা এপ্রিল বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার স্বাধীনতা দিবসে রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টাপাল্টি শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের পণ্যে 37% শুল্ক আরোপ করা হয়েছে। প্রতিযোগী অন্য দেশের মধ্যে চীনের ওপর শুল্ক বসানো হয়েছে 34%, ভিয়েতনামের ওপর 46%, ভারতের ওপর 26%, পাকিস্তানের ওপর 29% আর শ্রীলঙ্কার ওপর 44%। একটা ট্রেড ওয়ার শুরু হবে এখন। চায়না অলরেডি বলেছে, ইউরোপিয়ান ইউনিয়নও বলছে যে তারাও রিটালিটারি ট্যারিফ বসাবে। এটার ফলে বৈশ্বিক যে বাণিজ্য সেটার জন্য কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়বে। সেটা হলে আমাদেরও এক্সপোর্টের উপরে তার প্রভাব পড়বে। 2 হলো যে এই ধরনের যখন ট্রেড ওয়ার শুরু হয় তখন কিন্তু বৈশ্বিক যে প্রবৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি সেটাও কমে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের যারা নাকি ভোক্তা তাদের জন্য তো মূল্য বেড়ে গেল, তখন তারা তাদের চাহিদা কমাবে। চাহিদা কমালে ওইটা আমার এক্সপোর্টের উপরেও তার নেতিবাচক প্রভাব পড়বে। অবশ্য বাংলাদেশ সহ অনেক দেশের প্রতি খানিকটা দয়া দেখিয়েছে যুক্তরাষ্ট্র। জানুয়ারি-ফেব্রুয়ারি মাস যখন কথাগুলো হচ্ছিল তখন অনেক বাংলাদেশের হয়তো নীতি নির্ধারকরা অথবা অনেকে হয়তো একটা কমফোর্ট জোনে ছিল। তারা ভাবছিল যে ইউএসএ প্রতি শুধুমাত্র ইন্ডিয়া অথবা এরকম কয়েকটা দেশের কথা বলছে। আজকে থেকে যদি ইউএস এর বাজারে একটা অতিরিক্ত 37% ট্যারিফ দিয়ে বাংলাদেশের গার্মেন্টস অথবা অন্যান্য ঢুকতে হয় তাহলে কিন্তু এটা বড় ধাক্কা। বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন বলছেন বিষয়টি নিয়ে করণীয় ঠিক করতে রোববারই জরুরি বৈঠক করবে সরকার। পলিসি পেপার মতো কাজ করার চেষ্টা করছি। পলিসি পেপারটা আজকে কালকের মধ্যে তৈরি করে আমরা সরকারের সঙ্গে শেয়ার করব এবং সরকার উচ্চ পর্যায়ে আমরা আলোচনা অলরেডি শুরু করেছি। যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি নেই সেসব দেশের ওপরও 10% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। কয়েক মাস ধরে রাজধানীতে নিরাপত্তাহীনতা নিয়ে যে আতঙ্ক তৈরি হয়েছিল ঈদের ছুটিতে তা অনেকটাই কমে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় হত্যা, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা কমেছে। রাজধানীর বাসিন্দারা বলছেন নগরবাসীর স্বস্তি ফেরাতে আরও সক্রিয় হতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। গেল 5 আগস্ট সরকার পতনের পর থেকেই প্রায় ভেঙে পড়ে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি। হত্যা, চুরি, ছিনতাই, ডাকাতি আর মব সন্ত্রাসে আতঙ্কিত হয়ে ওঠে নগরবাসী। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা কতটা নিরাপদ থাকবে তা নিয়ে তৈরি হয় শঙ্কা। নগরবাসী বলছেন নিরাপত্তা ঝুঁকি যতটা ভয় দেখিয়েছিল
সে তুলনায় ঈদে পরিস্থিতির উন্নতি হয়েছে, কমেছে অপরাধ প্রবণতা। এখন মোটামুটি সুস্থ আছে, এমনি পরিবেশ ঠান্ডা আছে, এমনি নর্মালভাবে চলা যায়। চুরি চিন্তা একটু কম হচ্ছে এখন বর্তমানে, আর কতদিন পর পুলিশ এসে এখানে দেখা যাচ্ছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে ঈদের ছুটিতে তৎপরতা বাড়িয়েছে সেনাবাহিনী ও পুলিশ। নগরীর গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। সার্বিক নিরাপত্তার জন্য আমাদের বাইরে মোবাইল টিম আছে, থানায় নিরাপত্তার জন্য আমরা ডিউটি অফিসার, সার্বিক ডিউটি তদারকির জন্য আছি আমরা। ঢাকার নিরাপত্তা বাড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর আরও তৎপরতা চায় রাজধানীবাসী। লুৎফরমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আরো জানিয়ে ফিরছি। গাজায় 2 দিনে ইসরায়েলি হামলায় আরো 80 ফিলিস্তিনি নিহত। জাতিসংঘের চিকিৎসা কেন্দ্রে হামলায় 22 জনের প্রাণহানি। আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সরকার সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক ও চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আহতদের দেখতে গিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তারা এসব কথা বলেন। হাসপাতালে আহতদের চিকিৎসা কার্যক্রম সম্পর্কে উপদেষ্টা ও মেয়রকে অবহিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন এবং উপপরিচালক ডাক্তার মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। উন্নত চিকিৎসার জন্য যদি বাইরে কিছু করতে হয়, তাহলেও সরকারের পক্ষ থেকে আমরা অনুরোধ দেব এবং ডাক্তারদের পরামর্শ মতেই নেব। এটা চিকিৎসকদের পরামর্শে যতটুকু করার জন্য সব কিছু আমরা করবো। তার বাবা মা দুজনে মারা গেছে, এটাই সবচেয়ে প্যাথেটিক। বাচ্চাটা আসলে এখন গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছে, কারণ 10 ছিল, GCSS করে এখন 11-তে গেছে। এটা যখন 15-16 দিকে যাবে আমরা মনে করতে পারবো যে এটা রিস্ক ফ্রি হচ্ছে, এখনো কিন্তু রিস্ক ফ্রি না। রাজধানীকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপের সংশোধনীতে আটকে আছে দেশের আবাসন খাত ও এর সাথে সংশ্লিষ্ট প্রায় 35 লাখ শ্রমিকের ভবিষ্যৎ। আবাসন ব্যবসায়ী এবং ভূমি মালিকদের দাবি, সংশোধিত এই ড্যাপ ধনীদের স্বার্থ রক্ষা করা হয়েছে। তবে রাজুক চেয়ারম্যান জানিয়েছেন, পরিকল্পিত এলাকায় ভবনের আয়তন বেশি করার সুযোগ রেখে মে মাসের মাঝামাঝিতে সংশোধিত ড্যাপের প্রজ্ঞাপন জারি হতে পারে। রোকসানা আমিনের রিপোর্ট। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর ঢাকায় প্রায় 4.5 কোটি মানুষের বাস। চাপ সামলাতে রাজধানীকে নতুন করে পরিকল্পিত শহর করার লক্ষ্যে 2010 সালে বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ প্রণয়ন করে রাজুক। সর্বশেষ 2022 সালে নতুন ড্যাপে ঢাকা মহানগর ও আশপাশের 1528 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে মহাপরিকল্পনা করা হয়। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও ড্যাপ সংশোধনীর কাজ চলছে। তবে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাব বলছে, ড্যাপের সংশোধন ঘিরে সংকটে পড়েছে দেশের আবাসন খাত, চাপ পড়ছে অর্থনীতিতেও। 3 কাঠা জমিতে আমি মাটির নিচে পাইলিং করলাম, পাইলিংয়ে গেল আমার 50 লাখ টাকা। আমি বিল্ডিং ইউনিট পেলাম 5টা, আমার আড়াইটা ডেভেলপারের ল্যান্ড ওনার আড়াইটা, তো আড়াইটা বিক্রি করে তো আমার পাইলিংয়ের টাকা উঠবে না, তাহলে আমি ব্যবসা কেন করব? তাহলে এই যে ছোট ছোট ব্যবসায়ীরা যারা রিয়েল এস্টেট কোম্পানিকে ঘিরে তাদের উপার্জন, সেই মানুষগুলো পথে বসে যাবে। এক একটা অঞ্চলে এক এক ধরনের ফার, এটি কখনোই কাম্য না। ড্যাপটা করা হয়েছে মুষ্টিমে কিছু ধনিক শ্রেণীর মানুষের জন্য, সর্বসাধারণের কথা বিবেচনা করা হয়নি। সংশোধিত ড্যাপে অভিজাত এলাকাকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে বলে দাবি ভূমি মালিকদের। এই ড্যাপটা চরম বৈষম্যমূলক। যে প্লটে 10 তলা বিল্ডিংয়ের অনুমোদন পেতাম রাজুক থেকে, এখন পাচ্ছি সেখানে 5 তলা 6 তলা। এটাতে আমরা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমরা এর তীব্র বিরোধিতা করছি। অবশ্যই রাইট আছে, যেহেতু জমিটা আমার, তাহলে আমি কি জানতে পারি না যে আমার জমি নিয়ে সরকার কি পরিকল্পনা করছে? এরই মধ্যে ড্যাপের সংশোধনী নিয়ে কয়েক দফা বৈঠক করেছে রাজুক। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাথে সর্বশেষ বৈঠকে নতুন সংশোধিত ড্যাপ পুনর্মূল্যায়নের নির্দেশনা দেয়া হয়। মূলত এখানে আসলে অবজেকশনগুলো আসছে বেসিক্যালি পরিবেশ রিলেটেড কিছু অবজারভেশন আসছে, যে সেটা যেন না হয়। আর ফারের ব্যাপারেও তারা একটু আপত্তি দিয়েছেন। এই দুটা জিনিস আমরা একটু কনসিডার করে আবার আমরা ঈদের পরে এটা ফাইনাল। আমাদের পর্যায়ে হয়তো এপ্রিল মাসটা লাগবে, তারপরে হয়তো আমরা এটা মেয়ের ফার্স্ট উইকে বা
এন্ড এপ্রিলে হয়তো আমরা এই যে আমাদের যে কমিটির কথা বললাম সেখানে প্লেস করব। সংশ্লিষ্টরা জানিয়েছেন ভবন নির্মাণের ক্ষেত্রে বেশ কিছু শর্ত শিথিল করে ড্যাপের সংশোধনীতে ভবনের প্রশস্ততা ও উচ্চতা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলের নির্বিচারে হামলায় গত দুদিনে অন্তত ৮০ জন নিহত হয়েছেন। গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে জাতিসংঘের UNRWA মেডিকেল স্থাপনাতেও ইসরায়েলি সেনাবাহিনী হামলা চালিয়েছে। সেখানে নারী ও শিশুসহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী খান ইউনিসের কাছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী শিবিরে সারা রাত হামলা চালায়। এতে ২৪ জন নিহত হওয়ার খবর জানিয়েছে গাজার মেডিকেল বোর্ড। ইসরায়েলের যুদ্ধবিমান গাজার সুজাইয়া এলাকাতে বোমা বর্ষণ করেছে। এতে কমপক্ষে ৩ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। এদিকে জাতিসংঘের মানবিক সহায়তার উপপ্রধান জয়েস সুয়া নিরাপত্তা পরিষদকে বলেছেন, ত্রাণ সহায়তাকারীদের জন্য গাজা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর স্থান। সেখানে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত জাতিসংঘের ৪০৮ জন কর্মী নিহত হয়েছেন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। প্রথমবারের মতো বলিভিয়া দিয়ে ব্রাজিলে প্রাকৃতিক গ্যাস রপ্তানি শুরু করেছে আর্জেন্টিনা। ব্রাজিলের প্রাকৃতিক গ্যাস কোম্পানি ম্যাট্রিক্স এনার্জিয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার বলিভিয়ার পাইপলাইন দিয়ে আর্জেন্টিনার ভাকা মুয়ের্তা শেল গ্যাস ক্ষেত্র প্রায় ৫ লাখ ঘনমিটার প্রাকৃতিক গ্যাস ব্রাজিলে রপ্তানি করে। বলিভিয়া দিয়ে গ্যাস রপ্তানির ক্ষেত্রে ফরাসি কোম্পানি টোটাল এনার্জিসের আর্জেন্টিনা ইউনিট ও ম্যাট্রিক্সের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। পাশাপাশি বলিভিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি YPFB ও ম্যাট্রিক্সের মধ্যে ত্রিপক্ষীয় পরিচালন চুক্তিও সই হয়। প্রাকৃতিক গ্যাস আমদানি রপ্তানি বাড়াতে দীর্ঘমেয়াদী রুট নিশ্চিতে ১ বছরেরও বেশি সময় বলিভিয়া, আর্জেন্টিনা ও ব্রাজিল আলোচনা চালিয়ে যাচ্ছিল। প্রিয় দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার। আর বিরতির পর খেলার সংবাদ। বিরতির পর আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা সহ নানা আয়োজনে সাতক্ষীরার আশাশুড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চল তুয়ারডাঙ্গায় হয়ে গেল ঈদ পুনর্মিলনী উৎসব। হারিয়ে যাওয়া ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার এই আয়োজনে অংশ নেন হাজারো মানুষ। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আলবক্সিদের রিপোর্ট। ঢাক, ঢোল আর কাঁসার ঘণ্টার তালে তালে চলে লাঠির কসরত, তাতে উৎসাহ দেন দর্শকরা। আশাশুনির তুয়ারডাঙ্গার হাজী ফেরাজতুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আবহ বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল উৎসবের আমেজ। আসলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা বা বেড়ানাস প্রায় হারিয়ে যেতে বসছে। আমরা এই স্মৃতিকে পুনরুজ্জীবিত করার জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস। আমরা সবাই প্রাণের টানে একত্রিত হতে পারছি, এটা আমাদের কাছে সত্যি গর্বের বিষয়। ঐতিহ্যবাহী খেলাগুলো আসলে প্রচলন ছিল, সেটাকে ফিরিয়ে আনার জন্য, মানুষের মাঝে এই খেলাগুলোর প্রচলনকে তুলে ধরার জন্য এই আয়োজন। সবাই একাগ্র চিত্তে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটা আজকে অনুষ্ঠিত হচ্ছে। দেখে আসলে অনেক ভালো লাগতেছে। তো আমি চাই এই জিনিসটা প্রতি বছরই ধরে রাখুক। আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য যেগুলো আমরা হারিয়ে ফেলেছি, যেগুলো হারিয়ে যেতে বসেছে, আমরা আমাদের ইউনিয়নের মাধ্যমে সেই প্রোগ্রামগুলোকে আমরা মানুষের সামনে তুলে ধরছি। আয়োজকরা জানালেন, গ্রাম বাংলার প্রাচীন খেলার প্রচলন ফিরিয়ে আনতে এই উদ্যোগ। এই পুনর্মিলন মানে সবাইকে সম্মিলিতভাবে এই স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার, শিক্ষা ক্ষেত্রে আরো ভালো অবদান রাখার, স্কুলকে আরো এগিয়ে নেওয়া ও সেবামূলক কাজে তরুণদের উৎসাহিত করার কথা বললেন সাবেক ছাত্ররা। তারা সব সময় তাদের স্কুলকে কিভাবে শিক্ষা দীক্ষা, জ্ঞান বিজ্ঞান চর্চায়, গবেষণায় উত্তরোত্তর অনেক উপরে উঠানো যায়, সেই চেষ্টাগুলো করে যাচ্ছে। লাঠি খেলা, হাড়ি ভাঙা, পালকি নাচ এবং বিভিন্ন অনুষ্ঠান আদি যেটা হারিয়ে যেতে বসেছে, আমরা চাই সেগুলো আবার পুনরুদ্ধার হোক। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধার ও পারস্পরিক সৌহার্দ্য ফিরিয়ে আনতে নিয়মিত এমন আয়োজন হওয়ার প্রয়োজন বলে মনে করেন উৎসবে অংশগ্রহণকারীরা। আল মুকসিদ, চ্যানেল আই।
ঈদ উদযাপন শেষে চট্টগ্রাম মহানগরীতে ফিরে আসা যাত্রীদের জন্য সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা ঝুঁকি রোধে বিআরটিএ চট্টগ্রামে বিশেষ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এবং কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের মজ্জারটেক এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় বিভিন্ন যানবাহনের 36টি মামলায় 52,000 টাকা জরিমানা করা হয় এবং দীর্ঘদিন কাগজপত্র হালনাগাদ না থাকায় একটি অ্যাম্বুলেন্সকে ডাম্পিং করা হয়। সব মিলিয়ে আমাদের মূল যে ফোকাস সেটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম এবং চট্টগ্রাম কক্সবাজার এই দুটি রুটেই আমাদের দুটি আদালত ইতিমধ্যে পরিচালনা হচ্ছে, আদালত 11 এবং আদালত 13। এগুলো যে সকল গাড়ির ফিটনেস নাই আদতে বলে মনে হচ্ছে আমরা সেই সকল গাড়িগুলো চেক করছি এবং যেগুলোর অতিরিক্ত গতিও আছে বলে মনে হচ্ছে সেগুলোকে আমরা মোটামুটি সতর্ক করছি এবং যে সকল বাইকার ভাইয়েরা গাড়িতে চলাচল করার সময় হেলমেট বিন চালাচ্ছেন বা প্রয়োজনীয় ডকুমেন্টস নাই মনে হচ্ছে তাদেরকে আমরা জরিমানা আওতা নিয়ে আসছি। আর 3 হুইলার গাড়ি যেগুলো চলছে সিএনজি চালিত সিএনজি সেগুলো আমরা দুটো গাড়ি ইতিমধ্যে আটক করেছি এবং তাদেরকে আমরা জরিমানার আওতায় এনেছি। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। দেশ বদলাতে চাইলে পরিচালনা পদ্ধতি বদলাতে হবে, বিমস্টেক ইয়াং ফোরামের প্রধান উপদেষ্টা। সাইডলাইনে প্রফেসর ইউনুস নরেন্দ্র মোদীর বৈঠক শুক্রবার। বাংলাদেশ সহ 180টি দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক আরোপ, তালিকায় নেই রাশিয়া নর্থ কোরিয়া। কমানোর অনুরোধ করলে বাণিজ্য ঘাটতি মেটাতে হবে মন্তব্য। এবং বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরও 37% শুল্ক আরোপ, তৈরি পোশাক রপ্তানিতে বড় চ্যালেঞ্জ মনে করেন অর্থনীতিবিদরা। প্রিয় দর্শক, চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবার শুভেচ্ছা।